আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি যাচ্ছি ঢাকা থেকে লন্ডনে আমার নতুন জীবনের জন্য। তো মন অনেক খারাপ ছিল সকাল থেকেই, তবুও একটা স্বপ্ন, অনেক দিনের প্রত্যাশা, সব মিলিয়ে মোটামুটি এক্সাইটেড ছিলাম। তো আমি আমার লাগেজগুলো একটু মেপে নিচ্ছিলাম ঠিকঠাক আছে কিনা। তারপরে আমরা বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। তখন বাংলা এয়ারলাইন্সের রাশেদ ভাই একটা কথা মনে পড়লো, একদিন গভীর রাতে উড়াল দিব। আমাকে আমার পরিবারের সবাই বিদায় দিচ্ছিল, আমি খুব বেশি আপসেট ছিলাম, তবে যেতে তো হবেই। এবং এক পর্যায়ে আমি এয়ারপোর্টের ভিতর ঢুকে গেলাম, আমার বন্ধুরাও আমাকে বিদায় দিল। একে একে সবার সাথে কিছু ছবিও তুললাম শেষ স্মৃতি হিসেবে। জানি না আবার কবে বাংলাদেশে ফিরব। তো ইমিগ্রেশন শেষ করে আমি বসেছিলাম লাউঞ্জে। কিছুক্ষণ পরেই দেখতে পেলাম আমাদের ইমিরেটসের ঢাকা টু দুবাই ফ্লাইটটি রেডি হচ্ছে। তো এটা যেহেতু আমার জীবনের প্রথম ইন্টারন্যাশনাল ফ্লাইট, তো আমি ডেফিনেটলি একটু এক্সাইটেড ছিলাম ল্যান্ডিং এবং টেক অফ নিয়ে। কিন্তু হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। আমার কাছে মনে হলো আমি যাওয়াতে হয়তো বাংলাদেশও এখন অশ্রুসিক্ত। ফ্লাইটটি টেক অফের পরে এটি প্রায় 30,000 ফুট উপরে উঠে যায় এবং তখনই আমাদের সামনে খাবার চলে আসে। তো প্রথম ফ্লাইটের খাবারগুলো বেশ সুস্বাদু ছিল, আমার কাছে ভালো লেগেছে। অতঃপর আমি তা পেট ভরে খুব মজা করে খেয়ে নিলাম। এরপরে আমি ওয়াশরুমে যে চেক করলাম যে ফ্লাশ আছে কিনা, কিন্তু যেহেতু ফ্লাশ নাই সেহেতু আমি ফিরে এলাম। প্লেনটির উচ্চতা সর্বোচ্চ ছিল 34,000 ফুট। যেহেতু এটা রাতের ফ্লাইট, তাই জানালার পাশে বসেও বুঝতে পারছিলাম না কোথায় আসলাম। তবে লাইটগুলো দেখে মনে হলো হ্যাঁ, অবশেষে দুবাইতে চলে এসেছি। ভিতরে ঢুকে এয়ারপোর্টটা ভালোই লাগলো, অনেক লাইট দিয়ে, অনেক সুন্দর সুন্দর দোকান দিয়ে সাজানো। এখানে ডিউটি ফ্রি জোনে অনেক কিছু কেনাকাটা করা যায়। তবে আমি যেহেতু গরিব, তাই আমি কিছু কিনলাম না। দুবাইয়ের রাজকীয় চমলক্কর থেকে আমার কাছে বেশি ইম্পর্টেন্ট ছিল এই জিনিসটা। তো দর্শক, এখন আমরা যাব দুবাই থেকে লন্ডনে। দুবাইয়ের এই বিশাল এয়ারপোর্টে 3 ঘন্টার একটি ট্রানজিট ছিল, তবে কোনো কিছু চিনতে সমস্যা হয়নি। আমরা তখন সেখানে পায়ের উপর পা তুলে চিৎপটাং হয়ে শুয়েছিলাম। অবশেষে দেখা হলো সেই বিশাল আকৃতির প্রতীক্ষিত ইমিরেটস A380। সম্ভবত এটিই হচ্ছে পৃথিবীর সব থেকে বড় যাত্রীবাহী বিমান। সেখানে বসে একটুও ক্লান্ত লাগছিল না। ক্লান্তিটা ছিল মনে, তবে দেহ ছিল এক্সাইটমেন্টে পরিপূর্ণ। খুব দ্রুত গতিতে ফ্লাইটটি টেক অফ করার সময় আমরা স্ক্রিনে তা দেখতে পাচ্ছিলাম এবং আমাদের কাছে সকালের নাস্তা চলে আসলো, যার অর্ধেকে আমি খেতে পারিনি। এই আকাশের দিকে তাকালে কেন যেন আমার মায়ের কথা মনে পড়ে যায়। এই এয়ারক্রাফটটি তখন দুবাই থেকে তার গন্তব্য লন্ডনে যাচ্ছিল এবং আমরা স্ক্রিনের মধ্যে সব দেখতে পাচ্ছিলাম, কত দূর আছে, কোথায় আছে, কতক্ষণ লাগবে সব। এবং এইটার ইন্টেরিয়রটা আমার খুব বেশি ভালো লেগেছে। তবে এটি ছিল অনেক স্লো, মানে আগের বিমানটি আর একটু বেশি ফাস্ট যাচ্ছিল, এটা একটু স্লো যাচ্ছে, কারণ আগেরটার থেকে এটা প্রায় 1.5 গুণ বড় ছিল। এক পর্যায়ে আমরা আমার ফেভারিট হিরো ঋত্বিক রোশনের মুভি দেখছিলাম। এরপরে আমাদের লাঞ্চ চলে আসলো, যেটা মোটামুটি ভালোই ছিল। তবে আগের ফ্লাইটের মেইন ডিশটা বেশি মজাদার ছিল। ঘুম না হওয়ার কারণে এবং এক্সাইটমেন্টের কারণে এখানেও আমি সব কিছু খেতে পারিনি, তবে দেখতে ভালোই লাগছিল। প্লেনটির উচ্চতা তখন ছিল প্রায় 40,000 ফুট। মেঘের ডানায় বসে তখন সৃষ্টিকর্তার বিশালতার কথা ভাবছিলাম। যিনি সুন্দর করে এই পৃথিবীটা সাজিয়েছেন, তিনি কতই না সুন্দর। এই সময়টাতে একটু বোরিংই লাগছিল, কারণ এই ফ্লাইটটির ডিউরেশন ছিল প্রায় 8 ঘন্টার মতো। আমি খালি বারবার চেক করছিলাম কতক্ষণ লাগবে, কতক্ষণ লাগবে। এর মধ্যেই আমরা লন্ডনের ল্যান্ডস্কেপ দেখতে পেলাম। এটা দেখেই আমার মনের মধ্যে ঝংকার শুরু হয়ে গেল। আমি আর কিছুক্ষণের মধ্যেই আমার ড্রিম প্যালেস লন্ডনে ল্যান্ড করতে যাচ্ছি। এটা ভেবেই খুব আনন্দ লাগছিল। অপেক্ষা ছিল মাত্র 4 মিনিটের। আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আমি এখানে স্টুডেন্ট ভিসায় এসেছি। আমার আইএলস, ক্যাশ ইন্টারভিউ, এম্বাসি ইন্টারভিউ, এগুলোতে আমি যত বেশি কষ্ট করেছি, হার্ডওয়ার্ক করেছি, হিথ্রো এয়ারপোর্ট, লন্ডনের এই রানওয়ে দেখার পরে আমার সব কষ্টগুলো যেন নিমিষেই উধাও হয়ে গেল। অবশেষে আমরা ল্যান্ড করে, ইমিগ্রেশন পার করে, ব্যাগেজগুলো কালেক্ট করে বের হয়ে গেলাম লন্ডন হিথ্রো এয়ারপোর্ট থেকে। আমাকে রিসিভ করার জন্য একটা ছোট ভাই এসেছিল, তাকে নিয়ে আমরা একসাথে বের হয়ে গেলাম আমাদের গন্তব্যস্থলে। এখানে 2টো মেট্রো সার্ভিস আছে, একটা হচ্ছে হিথ্রো এক্সপ্রেস এবং আরেকটা হচ্ছে এলিজাবেথ লাইন। তো হিথ্রো এক্সপ্রেসে করে আমরা রওনা করলাম।
এটার ভাড়া একটু বেশি হলেও এটা অনেক বেশি কমফোর্টেবল। যেহেতু মেট্রো বাংলাদেশেও আছে, সুতরাং আমার এখনো মনে হচ্ছিল না যে আমি বাংলাদেশের বাইরে। তবে তা কিছুক্ষণ পরেই মনে হলো যখন আমি আমার গন্তব্যস্থলে প্রবেশ করলাম। এখন থেকে আমরা রেগুলার ব্লগ বানাবো, ট্রাভেল ব্লগ বানাবো। সেগুলো দেখতে হলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। লন্ডনে ইমিগ্রেশনে আমার সাথে কি হয়েছিল সেটা পরবর্তী ব্লগে বলবো। সাথে থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।